প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সরওয়ারউদ্দিন আরবি ম্যানসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমরা ফিন্যান্স অ্যান্ড একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে অর্থের সমমূল্য। কারণ আমরা কিছু টাকা কোনো ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি জমা রাখি, সেই জমাকৃত টাকাটা একটা নির্দিষ্ট সময় পর এটার পরিবর্তন হয়, মূল্যের পরিবর্তন হয়। তাহলে কি পরিমাণ পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয়, কিভাবে, এগুলো আমাদের জানতে হবে। তাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আর বিশেষ করে একাদশ শ্রেণীর বন্ধুরা, তোমরা তো দ্বাদশ শ্রেণীতে প্রমোশন পেয়ে গেছো। এখন তোমাদেরকে দ্বাদশ শ্রেণী সহ সবগুলো বিষয় নিয়ে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি। তোমাদের ফিনান্স ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়, যেটা অর্থের সমমূল্য বা ইংরেজিতে বলা হয়েছে টাইম ভ্যালু অফ মানি। তাহলে আমাদের প্রথমে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সমমূল্য কাকে বলে, অর্থের সমমূল্যের কারণ কি, এবং এখানে প্রয়োজনীয় কিছু সূত্র আছে কি, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে চলো বন্ধুরা আসি। প্রথমে আমরা অর্থের সমমূল্য কি এটা জানতে হবে আমাদের। অর্থের সমমূল্য কি আমি লিখেছি, অর্থের সমমূল্য কি এটা একটা প্রশ্ন আকারে লিখেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাকেই অর্থের সমমূল্য বলা হয়। কারণ সময়ের সাথে সাথে, মনে করো তুমি 1000 টাকা জমা রেখেছো, 1 বছর পরে তুলতে গেছো 1100 টাকা হয়েছে, এর আরেক বছর পরে তুলতে গেছো মনে করো 1200 টাকা হয়েছে। তাহলে এইভাবে অর্থের মূল্যটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এই পরিবর্তন হওয়াকে অর্থের সমমূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলে। এখন অর্থের সমমূল্য কেন ঘটে বা অর্থের সমমূল্যের কারণ, বিভিন্ন কারণে অর্থের সমমূল্য হতে পারে। যেমন সময়ের পরিবর্তনের সাথে হতে পারে, সুদের হারের কারণে হতে পারে। তো মূলত প্রধান কারণ হচ্ছে যে মুনাফার হার বা সুদের হার। তাহলে আমরা লিখেছি অর্থের সমমূল্যের প্রধান কারণ কি? অর্থের সমমূল্যের প্রধান কারণ হলো মুনাফার হার বা সুদের হার। আর সুদের হার বলতে আমরা কি বুঝি? মূলত 100 টাকা বিনিয়োগের উপর তোমাকে বা 100 টাকা জমার উপর বা বছর শেষে যে পরিমাণ সুদ দেওয়া হয় তাকে বলা হয় সুদের হার। হার বললে সাধারণত 100 টাকার উপর নির্ধারণ করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সুদ বা মুনাফা প্রধানত দুই ভাবে হিসাব করা হয়। এই জন্য আমরা সুদ বা মুনাফার হারকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে সরল সুদ, আর একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ। সাধারণত সরল সুদ হচ্ছে যে প্রতি বছর তুমি যে টাকাটা জমা রেখেছো সেই টাকার উপর যদি মুনাফা দিয়ে থাকে তাকে বলা হয় যে সরল সুদ। যেমন উদাহরণস্বরূপ, তুমি মনে করো 1000 টাকা জমা রেখেছো, 1 বছর পর তোমাকে 10% সুদ দিয়েছে, তাহলে 1100 টাকা হয়েছে। তারপর 2 বছর পর তোমার ওই টাকাটা আবার 100 টাকা সুদ দিয়েছে, তাহলে 1200 টাকা হয়েছে। 3 বছর পর মনে করো আবার 100 টাকা সুদ দিয়েছে, তাহলে 1300 টাকা হয়েছে। তাহলে প্রতি বছর সমান টাকা, প্রতি বছর 100 টাকা করে কি দেওয়া হচ্ছে? 100 টাকা করে সুদ। তাহলে প্রত্যেক বছর সমান বা সরল, এই জন্য এটাকে বলা হয় যে সরল সুদ। আর এটা কিসের উপর নির্ণয় করা হচ্ছে? এই যে পূর্বে তোমার মূল টাকাটার উপর নির্ধারণ করা হচ্ছে, তাহলে এটাকে বলা হবে যে সরল সুদ, ঠিক আছে? কিন্তু এখন আমরা চক্রবৃদ্ধি সুদটা কিরকম আমরা একটু জানবো। ধরে নাও তুমি এটা হচ্ছে যে সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে যে মনে করো তুমি 1000 টাকা জমা রেখেছো, 1000 টাকার উপর প্রথম বছরে 1 বছর পর তোমাকে 1100 টাকা অর্থাৎ 10% হারে 100 টাকা সুদ দিয়েছে। এর পরের বছরে গিয়ে তোমার এই টাকার উপর সুদ গণনা করা হবে না, ওই পূর্বের বছরে যেটা সুদ আসল হয়েছে 1100 টাকা হয়েছে সেটার উপর সুদ গণনা করা হবে। তাহলে 1 বছর পরে সেটা 1210 টাকা হলো, অর্থাৎ তুমি 110 টাকা সুদ পেয়েছো। প্রথম বছর পেয়েছো 100 টাকা, দ্বিতীয় বছরে পেয়েছো কত? 110 টাকা। আবার তৃতীয় বছরে গিয়ে এটা 1331 টাকা হয়েছে। তার মানে তৃতীয় বছরে গিয়ে দ্বিতীয় বছরে যে সুদ আসল ছিল সেটার উপর সুদ গণনা করা হচ্ছে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা প্রথম মানে যে টাকাটা জমা রেখেছিলাম সেটার উপর সুদ গণনা করেছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে প্রথম বছর এটার উপর
তারপরের বছর এটার উপর, তারপরের বছর এটার উপর সুদ গণনা করা হচ্ছে। তাহলে এইভাবে পূর্বের বছরের সুদাসনের উপর যদি সুদ গণনা করা হয় তাকে বলা হয় যে চক্রবৃদ্ধি সুদ। আর এই পদ্ধতিকে, অর্থাৎ যে প্রক্রিয়ায় সুদাসনের উপর সুদ গণনা করা হয় সেই পদ্ধতিকে বলা হয় যে চক্রবৃদ্ধিকরণ। বুঝতে পারছো? চক্রবৃদ্ধিকরণ হলে ওটা প্রক্রিয়াটা বোঝাবে, আর ওই পদ্ধতিতে যে সুদটা পাওয়া যায় ওটাকে বলা হয় যে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? এখন জানবো আমরা অর্থের মূল্য প্রধানত কয় প্রকার। অর্থের মূল্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে বর্তমান মূল্য, আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। তাহলে বন্ধুরা আমরা জানবো অর্থের মূল্য প্রধানত কয় প্রকার ও কি কি। অর্থের মূল্য প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে যে অর্থের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলা হয় ইংরেজিতে, আর একটা হচ্ছে যে অর্থের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। তাহলে অর্থের বর্তমান মূল্য কি? মনে করো তোমার কাছে 1000 টাকা আছে, তুমি 1000 টাকা দিয়ে আজকের দিনে মনে করো 20 কেজি চাল পেয়েছো বা 20 কেজি অন্য কিছু পেয়েছো। তাহলে তুমি যে পরিমাণ পণ্য বা সেবা পাবে সেটার মূল্যকেই ওই পরিমাণ অর্থের বর্তমান মূল্য বলা যাবে। এই জন্য আমরা লিখেছি কিছু পরিমাণ অর্থ দ্বারা বর্তমানে যে পরিমাণ মূল্য বা সেবা পাওয়া যায় তার মূল্যকেই বর্তমান মূল্য বলা হয়। একইভাবে আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। মানে কিছু পরিমাণ অর্থ দ্বারা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর তুমি যে পরিমাণ তোমার পণ্য বা সেবা ক্রয় করতে পারবে তার মূল্যকেই মূলত ভবিষ্যৎ মূল্য বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য জানতে পেরেছি। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, অ্যানুইটি বা বার্ষিকী বা বার্ষিক বৃত্তি বলা হয়। অ্যানুইটি জিনিসটা হচ্ছে যে ধরো তুমি একটা ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছো, এবার ভবিষ্যতে তোমাকে আস্তে আস্তে কিছু স্বল্প স্বল্প মাসে বা বছরে তোমাকে কিছু পরিমাণ টাকা দিচ্ছে। তাহলে এইভাবে একটা নির্দিষ্ট সময় পর পর যদি সমপরিমাণ অর্থ প্রদান করা হয়, আবার অনেক ক্ষেত্রে যেমন তোমরা ইন্স্যুরেন্সে টাকা জমা রাখো, একটা এক মাস পর পর বা 1 বছর পর পর সমপরিমাণ অর্থ জমা রাখো। তাহলে এই সমপরিমাণ অর্থ জমা রাখলে বা পাওয়া গেলে এটাকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বা কিস্তিও বলা হয়। আমাদের গ্রামের ভাষায় এটা কিস্তিও বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা অ্যানুইটি বা বার্ষিকী কাকে বলে এটা লিখেছি, জমাকৃত অর্থ একটা নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণে পাওয়া গেলে অথবা একটা নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণে অর্থ জমা রাখা হলে তাকে অ্যানুইটি বা বার্ষিকী বা বার্ষিক বৃত্তি বা কিস্তিও বলা। আচ্ছা, অ্যানুইটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে একটা হচ্ছে যে কি সাধারণ অ্যানুইটি, আর একটা হচ্ছে যে অ্যানুইটি ডিউ বা অগ্রিম অ্যানুইটি। সাধারণ অ্যানুইটি হচ্ছে যে কিস্তি বা যে অ্যানুইটি বছরের শেষে পাওয়া যায় বা বছরের শেষে জমা দেওয়া হয় তাকে বলা হয় যে সাধারণ অ্যানুইটি, জেনারেল অ্যানুইটি বলা হয়। আরেকটা হচ্ছে যে অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো, যেমন একটা ব্যাংক থেকে তুমি টাকা ধার নিয়েছো, ঋণ নিয়েছো, তোমাকে প্রথম কিস্তিটা তারা নেওয়ার সঙ্গে সঙ্গে বছরের শুরুতেই নিয়ে নিয়েছে। তাহলে এইভাবে বছরের শুরুতে বা মাসের শুরুতে যদি কিস্তি বা অ্যানুইটি নেওয়া হয় বা কিস্তি নেওয়া হয় তাকে বলা হয় যে অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। ঠিক আছে? তাহলে আমরা অ্যানুইটিকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে জেনারেল অ্যানুইটি বা সাধারণ বার্ষিকী, আর একটা অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। ঠিক আছে? এখন আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব এবং এখান থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা প্রথমে এই চ্যাপ্টারের যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আলোচনা করতেছি। এখানে মনে রাখবা, তোমরা 9 10-এ শিখেছো বছরে একবার চক্রবৃদ্ধি হলো একটা সূত্র, একাধিকবার চক্রবৃদ্ধি হলো একটা সূত্র। আসলে ওইভাবে আলাদা করে করতে হয় না, একটা সূত্র দিয়ে তুমি প্রেজেন্ট ভ্যালু, একটা সূত্র দিয়ে ফিউচার ভ্যালু নির্ণয় করতে পারবে। শুধু বছরে একবার হলে n এর মান বসবে, m এর জায়গায় 1 বসবে। আর যদি বছরে ভিন্ন ভিন্ন চক্রবৃদ্ধি হয়, যেমন প্রতি মাসে হলে m এর জায়গায় 12 হবে, হ্যাঁ, দ্বিমাসিক হলে m এর জায়গায় 6 হবে, এইভাবে।
তাহলে আমরা বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু সমান FB ডিভাইড বাই 1 প্লাস I বাই n হোল টু দি পাওয়ার n ইনটু n। এটা বছরে একবার চক্রবৃদ্ধি বা একাধিকবার চক্রবৃদ্ধি দুটোটার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আবার ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস I ডিভাইড বাই m হোল টু দি পাওয়ার n ইনটু m। তাহলে এটার মাধ্যমেও একবার একাধিকবার চক্রবৃদ্ধি হলে বের করা যাবে। এবার হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য, মানে তুমি কিছু টাকা ঋণ নিয়েছো, তাহলে ভবিষ্যতে টাকাগুলো ফেরত দেবে কিস্তিতে। তাহলে বর্তমানে কত টাকা ঋণ নিয়েছো সেটা জানার জন্য তোমাকে অ্যানুইটি বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার I বাই m। আমি একসাথে m সহ লিখেছি, কারণ যদি বার্ষিক হয় m এর ক্ষেত্রে 1 হবে, যদি প্রতি মাসে হয় m সমান 12 হবে, এভাবে। তাহলে m হোল টু দি পাওয়ার n ইনটু m ডিভাইড বাই I বাই m। এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ হয় অর্থাৎ বছরের শুরুতে হয়, তাহলে সেক্ষেত্রে এটার সাথে শুধুমাত্র 1 প্লাস I ডিভাইড বাই m গুণ হবে। যদি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ হয়, একইভাবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সমান হচ্ছে যে a ইনটু 1 প্লাস I বাই m হোল টু দি পাওয়ার n ইনটু m ডিভাইড বাই I বাই m, এদিকে মাইনাস 1 আছে। আর যদি এটা অ্যানুইটি ডিউ হয় অর্থাৎ অগ্রিম অ্যানুইটি হয়, তাহলে I প্লাস 1 প্লাস I বাই m গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে এটা বের করতে পারি। এখন যদি ভিন্ন ভিন্ন নগদ প্রবাহ হয়, এক বছর মানে 10,000 টাকা, আরেক বছর 12,000 টাকা, এক বছর 9,000 টাকা, এরকম ভিন্ন ভিন্ন নগদ প্রবাহ হলে, তাইলে ভিন্ন ভিন্ন নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান FB1 ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 1, FB2 ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 2, এইভাবে করে FB3, FB4, FB5 যত বছর আছে তত বছর, লাস্ট হচ্ছে FBn ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। আচ্ছা, এখন আমাদের দুইটা সহজ সূত্র রয়েছে। এটা হচ্ছে যে সুদের হার এবং সময় নির্ণয়ের সহজ দুইটা পদ্ধতি, যেগুলো ব্যাংকিং বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে রুল 72 72, আর একটা হচ্ছে যে রুল 69। রুল 72 এর ক্ষেত্রে আমি সহজে সুদের হার বের করতে গেলে 72 কে n দ্বারা ভাগ করবো, n মানে বছর সংখ্যা। আর আমি যদি I এর মান বের করতে চাই অর্থাৎ সুদের হার বের করতে চাই, তাহলে 72 কে আমি কি দ্বারা n দ্বারা বছর সংখ্যা দ্বারা ভাগ করব I এর ক্ষেত্রে। I সমান 72 বাই n আর n সমান হচ্ছে 72 বাই I। এটা হচ্ছে যে রুল 72 এর ক্ষেত্রে। আর আমি যদি রুল 69 বা রুল 69 করি, তাহলে I বের করার জন্য 69 বাই n এটা থাকবে, এটার সাথে একটা 0.35 যোগ করতে হবে। একইভাবে n বের করতে গেলে 69 বাই I এটার সাথে একটা 0.35 যোগ করতে হবে। তাহলে এই সূত্রগুলো দ্বারা আমরা কি করতে পারি? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। অর্থাৎ ধরো তুমি প্রতি মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে কিস্তি দিচ্ছ, তাহলে বছর শেষে প্রকৃতপক্ষে তুমি তোমার কত পার্সেন্ট করে সুদ দেওয়া হচ্ছে সেটা নির্ণয় করতে গেলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার বের করতে পারি। আর এটা সূত্র হচ্ছে যে 1 প্লাস I বাই m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা বাস্তব উদাহরণ দেখব সংক্ষেপে। আমরা একটা সৃজনশীল লিখেছি, জনাব হাসান একটি ব্যাংকে 1 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখতে চায়। যে কোনো একটি ব্যাংকে জমা রাখবে। এখন সে কয়েকটা ব্যাংকে গেছে, তাকে এবি ব্যাংক তাকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে, মানে বছরে একবার করে। আর XY ব্যাংকে গেছে, XY ব্যাংক তাকে প্রতি মাসে 9.5% হারে চক্রবৃদ্ধি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এখন তিনি ওই দুইটা ব্যাংকের প্রস্তাবটা গ্রহণ করেন নাই, তিনি অন্য একটা ব্যাংকে, পদ্মা ব্যাংকে গিয়ে জমা রেখেছে বার্ষিক 10% সুদ দেওয়ার ভিত্তিতে এবং প্রতি বছর শেষে কত 25,000 টাকা দেওয়ার চুক্তিতে। অর্থাৎ ওই ব্যাংক তার সাথে চুক্তি করছে যে প্রতি মাসের বছরের শেষে কি 25,000 টাকা করে তাকে ফেরত দেবে।
তাহলে এই ভিত্তিতে সে ওই পদ্মা ব্যাংকে টাকাটা জমা রাখে। এখন আমাদের ক নম্বর প্রশ্নটা বলেছে যে অর্থের সমমূল্য কি। অর্থের সমমূল্য কি আমরা আগেই পড়েছি, সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলে। আর চক্রবৃদ্ধিকরণ ধারণাটি ব্যাখ্যা করতে বলেছে। চক্রবৃদ্ধিকরণ কাকে বলে আমি বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর পূর্বের বছরের সুদ আসলের উপর সুদ গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। তাহলে এটার সূত্র সহ আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখন পরের দুইটা প্রশ্ন হচ্ছে যে সিদ্ধান্ত ভিত্তিক। ভবিষ্যৎ মূল্যের আলোকে জমা ফাসানের জন্য এবি বা এক্সওয়াই ব্যাংকের মধ্যে, এবি ব্যাংক এবং এক্সওয়াই ব্যাংক এই দুটার মধ্যে কোন ব্যাংকের প্রস্তাবটি তার জন্য গ্রহণযোগ্য সেটা নির্ণয় করতে হবে। আরেকটা হচ্ছে যে বর্তমান মূল্যের আলোকে তার বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিকতা, অর্থাৎ তিনি যে এবি ব্যাংক এবং এক্সওয়াই ব্যাংকে জমা না রেখে পদ্মা ব্যাংকে জমা রেখেছেন তার কাজটা কি যৌক্তিক হয়েছে কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো করতে গেলে আমাদের কি বের করতে হবে, ফিউচার ভ্যালু বের করতে হবে। যেটাতে ফিউচার ভ্যালু বেশি সেটাই তার জন্য গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে বন্ধুরা আমরা প্রথমে আমাদেরকে বলছে যে ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে কোন ব্যাংকের প্রস্তাবটি গ্রহণযোগ্য। তাহলে আমরা উভয় ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। আমরা জানি যে ভবিষ্যৎ মূল্য সমান ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i বাই m হোল টু দি পাওয়ার m n ইনটু m। তাহলে এখন এবি ব্যাংকের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু, এবি ব্যাংক এক্সওয়াই ব্যাংক দুটোর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ টাকা। এবি ব্যাংকের ক্ষেত্রে i এর মান হচ্ছে যে 10% বা 0.1, n সমান হচ্ছে যে 5 বছর, আর m হচ্ছে যে 1 যেহেতু বার্ষিক দিচ্ছে। আবার এক্সওয়াই ব্যাংকের ক্ষেত্রে i এর মান হচ্ছে যে 9.5% বা 0.095, n সমান 12 যেহেতু প্রতি মাসে মাসে চক্রবৃদ্ধি দিচ্ছে। আর ফিউচার ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিয়েছি, পিভি সমান 1 লক্ষ, 1 প্লাস i সমান 0.1 ডিভাইড বাই 1, 5 ইনটু 1। তাহলে এটা করে আমরা পেয়েছি 1,61,051 টাকা। এবি ব্যাংকে জমা রাখলে 1,61,051 টাকা পাবে 5 বছর পরে। আবার এক্সওয়াই ব্যাংকে জমা রাখলে আমি এখানে মানগুলো বসিয়েছি, বসানোর পরে হিসাব করে পাইছি যে 1,60,532 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 1,61,000 পাচ্ছে, এখানে 1,60,000 পাচ্ছে। তাহলে আমি যেটাতে বেশি পাবো সেটাই আমার জন্য গ্রহণযোগ্য হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত দিয়ে লিখেছি যেহেতু এবি ব্যাংকে জমার ভবিষ্যৎ মূল্য এক্সওয়াই ব্যাংকে জমার ভবিষ্যৎ মূল্য অপেক্ষা বেশি, কারণ এখানে 1,61,000 পাচ্ছে, এখানে পাচ্ছে 1,60,000। তাহলে এবি ব্যাংকেরটা বেশি, তাহলে যে ব্যাংক থেকে আমি বেশি টাকা পাবো সেই ব্যাংকের প্রস্তাবটি আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্তটা লিখেছি। এখন দেখবো ঘ নম্বরে আমাদের বলছে যে মানে তার বিনিয়োগ সিদ্ধান্তটি সে যে এবি ব্যাংক এক্সওয়াই ব্যাংকে না রেখে কোথায় রেখেছে, পদ্মা ব্যাংকে রেখেছে। এখন আমি দেখবো যে পদ্মা ব্যাংকে যে টাকাটা পাচ্ছে তার বর্তমান মূল্য এই দুটোর বর্তমান মূল্য সমান হচ্ছে কিনা। যদি সমান হয় বা বেশি হয় তাহলে ভালো, আর যদি কম হয় তাহলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন আমরা ঘ নম্বরে যাচ্ছি। ঘ নম্বরে আমাদের অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে বন্ধুরা এখন আমরা এবি ব্যাংক এবং এক্সওয়াই ব্যাংকে যে টাকাটা জমা রেখেছে সেটা তো বর্তমান মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, এখন আমরা কি করব, পদ্মা ব্যাংকে যে ভবিষ্যতে যে অ্যানুইটি গুলো পাবে সেটার বর্তমান মূল্য আমরা নির্ণয় করব। আর আমরা জানি ভবিষ্যতে প্রাপ্ত অ্যানুইটির বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস i। এখানে আমি এমটা লিখি নাই, কারণ এটা যেহেতু বার্ষিকের ক্ষেত্রে এমটা না লিখলেই চলবে। ঠিক আছে, আমি এমটা লিখি নাই, তাহলে i হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই i। কিন্তু এটা যদি প্রতি মাসে বা দ্বিমাসিক হতো তাহলে আমাদের m ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের সমান হচ্ছে 25,000, প্রতি মাসে বছরের কিস্তি হচ্ছে যে 25,000, i সমান হচ্ছে যে 10%, তারপর m সমান হচ্ছে যে 5 বছর, m সমান 1, এই জন্য আমি এখানে বসাইনি। আর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে আমরা সবগুলো মান বসিয়ে হিসাবে পেয়েছি যে 94,775। তোমাদের এটা ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেই করতে হবে। তাহলে আমরা পেয়েছি যে 94,775 টাকা, এবং এখানে প্রায় লিখেছি কারণ আমরা এখানে অনেকগুলো দশমিকের পরে সংখ্যা বাদ দিয়েছি। তাহলে আমরা দশমিকের পরে এখানে 4 ঘর ধরেছি, এই জন্য
আরো কিছু সংখ্যা ছিল, তাই আমরা প্রায় রেখেছি। এখন আমি 1 লক্ষ টাকা রেখে যদি ভবিষ্যতে যে টাকাটা পাচ্ছি সেটার বর্তমান মূল্য যদি আমার 94,000 টাকা, আমার তো 1 লক্ষ, কমপক্ষে 1 লক্ষ টাকা হওয়ার কথা বর্তমান মূল্য, কিন্তু সেটা হচ্ছে 94,000 টাকা প্রায়। তাহলে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কি, যেহেতু পদ্মা ব্যাংকে জমা থেকে প্রাপ্ত অ্যানুইটির বর্তমান মূল্য, পদ্মা ব্যাংক থেকে যে অ্যানুইটিটা পাচ্ছে, মাসে মাসে বছরে কিস্তি পাচ্ছে, সেটার বর্তমান মূল্য আমরা পেয়েছি যে এত টাকা, যা এবি ব্যাংক ও এক্সপ্রেস ব্যাংকে জমার বর্তমান মূল্য অপেক্ষা কম। এই জন্য তাহলে কমটাই তিনি গ্রহণ করেছেন, তাহলে নিশ্চয়ই তার সিদ্ধান্তটি কি হয়নি, যুক্তিযুক্ত হয়নি। এই জন্য আমরা লিখেছি সেহেতু পদ্মা ব্যাংকে জমার সিদ্ধান্তটি তার জন্য অযৌক্তিক বা যুক্তিযুক্ত নয়, বা যুক্তিযুক্ত নয়, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকে আমরা সংক্ষেপে একটা সৃজনশীল প্রশ্ন করেছি এবং বিষয় কিছু আলোচনা করেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব। তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা দেখবে। এই চ্যাপ্টারটা এত বেশি গুরুত্বপূর্ণ, তুমি যেখানেই যাও, যত উপরের ক্লাসে যাও, টাইম ভ্যালু অফ মানি এটা অবশ্যই থাকবে। ঠিক আছে? এবং বাস্তব জীবনের ক্ষেত্রে, আমাদের বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ফিন্যান্সের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য অবশ্যই ব্যবহার করতে হবে। তো সুতরাং তোমরা এটা তোমার আরো বেশি চর্চা করবে। এই ধরনের বই থেকে বিভিন্ন, এখানে একটা কথা মনে রাখবে, বিভিন্ন রাইটার এই চিহ্নগুলোকে বিভিন্নভাবে লিখে থাকে। আমরা আই লিখেছি, কেউ আরও লিখে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টকে আরও লিখে। তো যে কোনোভাবে আমাদের মূল থিমটা ঠিক থাকলে হচ্ছে। তো সুতরাং তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং ভালোভাবে প্রস্তুতি নেবে। আর তোমরা এখন সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটাতেই কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে, এগুলো ভালো করে চর্চা করবে। ঠিক আছে? আজকে আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ম্যানসানের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো, তাহলে তোমরা নতুন নতুন বিষয় জানতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আরো বিষয় আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।